ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লাস। সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে আমরা ক্লাস 12-এ পদার্থের কঠিন অবস্থা নিয়ে আলোচনা করব। আমরা পদার্থের কঠিন অবস্থা নিয়ে আলোচনা করতে গিয়ে আগের ক্লাসেই বলেছিলাম যে একটা ক্লাসের তার মৌলিক প্যাটার্ন বা যা ক্ষুদ্রতম মৌলিক এককটা, যার নামকে আমরা নাম দিয়েছিলাম ইউনিট সেল বা একক কোষ। এবং সেই ইউনিট সেল বা একক কোষ আমরা দেখিয়েছিলাম চার প্রকার। একটাকে বলেছিলাম সিম্পল কিউবিক, একটা পড়েছিলাম বিসিসি বা দেহকেন্দ্রিক, একটা পড়েছিলাম এফসিসি বা পৃষ্ঠকেন্দ্রিক, এবং একটা পড়েছিলাম ইসিসি বা প্রান্তকেন্দ্রিক। তার মধ্যে লাস্টেরটা বাদ দিলে এই তিন ধরনের একক কোষের আমরা বহুল ব্যবহার দেখেছি। আজকে আলোচনার বিষয় যে ওই একক কোষে কটি কণা আছে আমরা আগের ডেটে বলে ফেলেছি। সিম্পল কিউবে একটা কণা থাকে, বিসিসিতে দুটো কণা থাকে, এফসিসিতে চারটা কণা থাকে, এবং ইসিসিতে কটি কণা থাকে সেটা তোমাদের আমি হোম টাস্ক দিয়েছিলাম। তাহলে একটি একক কোষে কতগুলো কণা থাকে আমাদের সেই ধারণাটা ক্লিয়ার হয়ে গেছিল আগের ক্লাসে। আজকে আমাদের আলোচনার বিষয় যেটা, সেটা হচ্ছে ওই একক কোষে ওই কণাটা ওই কেলাসের কত অংশ অধিকার করে আছে, যাকে আমরা কেমিস্ট্রি ভাষায় বলি প্যাকিং ফ্র্যাকশন বা প্যাকিং দক্ষতা। অর্থাৎ ওই একক কোষে ওই কণাটি মোট কেলাসের বা মোট তার আয়তনের কত ভগ্নাংশ অধিকার করে আছে, তাকেই বলা হয় এক কথায় প্যাকিং দক্ষতা। তাহলে আমরা আজকে যেটা নিয়ে পড়াশোনা করবো সেটা হচ্ছে প্যাকিং ফ্র্যাকশন বা প্যাকিং দক্ষতা। তাহলে হোয়াট ইজ দ্য প্যাকিং ফ্র্যাকশন বা প্যাকিং দক্ষতা জিনিসটা কি? না, কোন একটি কেলাসের বা কোন একটি একক কোষের মোট আয়তনের যত ভগ্নাংশ কণা দ্বারা অধিকৃত থাকে, মোট আয়তনের যত ভগ্নাংশ কণা দ্বারা অধিকৃত থাকে, তাকেই আমরা এক কথা বলি প্যাকিং ফ্র্যাকশন বা প্যাকিং দক্ষতা। কোনটি একক কোষের বা কেলাসের মোট আয়তনের যত ভগ্নাংশ কণা দ্বারা অধিকৃত থাকে, তাকেই এক কথা বলা হয় প্যাকিং ফ্র্যাকশন বা প্যাকিং দক্ষতা। অর্থাৎ প্যাকিং দক্ষতা সমান কণা দ্বারা অধিকৃত আয়তন বাই একক কোষের আয়তন। অর্থাৎ প্যাকিং দক্ষতা সমান কি বলতে পারি? কণা দ্বারা অধিকৃত আয়তন বাই একক কোষের আয়তন। অর্থাৎ কোনটি একক কোষের মোট আয়তনের যত ভগ্নাংশ কণা দ্বারা অধিকৃত থাকে, তাকে এক কথা বলা হয় প্যাকিং ফ্র্যাকশন বা প্যাকিং দক্ষতা। আমাদের এখন আলোচনার বিষয় যে বিভিন্ন ইউনিট সেলে বা একক কোষে কত ভগ্নাংশ কণা দ্বারা অধিকৃত থাকে এবং কত অংশ ভয়েড স্পেস বা ফাঁকা থাকে, সেটা বের করতে চাইছি আমরা। তাহলে আমরা যদি এটা বের করে নিতে পারি, তাহলে একটা কেলাসে কত অংশ কণা দ্বারা অধিকৃত থাকবে, কতটা ফাঁকা থাকবে, সেটা বের করে নিতে পারবো। তাই আমরা এখন হচ্ছে একক কোষের প্যাকিং দক্ষতা নির্ণয়। তাহলে আমাদের এখন কাজ হচ্ছে, যেটা প্রথম বের করবো আমরা, সেটা হচ্ছে সরল ঘনকাকার, যাকে সিম্পল বলা হয় এসসি বা সিম্পল কিউবিক, সরল ঘনকার একক কোষের প্যাকিং দক্ষতা নির্ণয়। আমরা এখন তাহলে কি বের করবো? সরল ঘনক একক কোষের প্যাকিং দক্ষতা নির্ণয়। অর্থাৎ সিম্পল কিউবিক ক্ষেত্রে তার মোট কণার কত ভগ্নাংশ কণা দ্বারা অধিকৃত আছে সেটা বের করতে চাইছি আমরা। তাহলে একটা ছবি এঁকে নিতে হবে আমাদের তার জন্য। এটা একটা সরল ঘনক একক কোষ, যেখানে কণাগুলো কিভাবে থাকে, একটা কৌণিক বিধিতে অবস্থান করে। তাহলে সরল ঘনক একক কোষে কণাগুলো কিভাবে থাকে, একটা কৌণিক অবস্থান করে। এখান থেকে আমি এই উপরেরটা কেটে নিচ্ছি, অর্থাৎ এটা এ বি সি ডি। আমি উপরটা এ বি সি ডি, এই এ বি সি ডি অংশটা আমি কেটে নিচ্ছি।
তাহলে এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে আমাদের কাছে সি, আমাদের কাছে ডি। এই দেখ, তাহলে আপাত দৃষ্টিতে আমাদের মনে হচ্ছিল এ আর বি একটা দূরে দূরে আছে, মাঝে অংশটা ফাঁকা, অতএব কিন্তু এটা নয়, এ আর বি গায়ে গায়ে জুড়ে আছে। তাহলে এই ছবিতে এগুলো এঁকেছি কেন না বোঝানোর জন্য, তাহলে ক্লিয়ার করে আমাদের নলেজটা পাওয়া যায়। এ আর বি প্রকৃতপক্ষে কেমন আছে, একটা ডিফারেন্সে নয়, এ আর বি গায়ে গায়ে জুড়ে জুড়ে আছে। আচ্ছা, একক কোষের মোট বাহুর দৈর্ঘ্যকে আমি ধরেছি এ, তাহলে এটা হচ্ছে একক কোষের বাহুর দৈর্ঘ্য। আর একক কোষের যে প্রতিটি কণা আছে সেই কণার ব্যাসার্ধ ধরেছি আর, তাহলে কণার ব্যাসার্ধ ধরেছি আর, একক কোষের বাহু দৈর্ঘ্য এ ধরেছি। তাহলে লিখে ফেলি, ধরিলাম একক কোষের প্রতিটি কণার ব্যাসার্ধ সমান আর এবং বাহুর দৈর্ঘ্য সমান এ। অতএব একক কোষের আয়তন কত হবে, অতএব একক কোষের আয়তন সমান কত হবে, একই, কারণ আমরা পড়েছি তো ঘনকের আয়তনের সূত্র কি, বাহুর হোল কিউব। তাহলে এর বাহু কত এ, তাহলে এর হোল কিউব হচ্ছে এর একক কোষের আয়তন, অর্থাৎ একক কোষের আয়তন কত আমি ধরলাম এ কিউব। এবার ভালো করে দেখো তোমরা, দেখো এই আরটা, তাহলে এখানেও ব্যাসার্ধ কত আর, তাহলে দুটো আর এর যোগফল মানে তো এ। চিত্র থেকে কি পাচ্ছি, চিত্রানুসারে কি পাচ্ছি, 2r equal to a, that's implied r equal to a by 2। এটা আমাদের পরবর্তীকালে ম্যাথ করতে লাগবে, তাই এটাকে বক্স করে দিলাম। কি বললাম, চিত্রানুসারে কি দেখতে পাচ্ছি আমরা, 2r, অর্থাৎ দুটো r এর যোগফলকেই আমরা বলছি বাহুর দৈর্ঘ্য a, তাহলে 2r equal to a, r সমান a by 2। আচ্ছা, একটা সিম্পল টুবে কটা কণা থাকে আমরা বের করেছি, একটা কণা থাকে। অতএব প্যাকিং দক্ষতা সমান কি বলেছেন, কণা দ্বারা অধিকৃত আয়তন। কটা কণা আছে, একটা কণা আছে, কত আয়তন 4/3 পাই আর কিউব বাই একক কোষের আয়তন, একক কোষের আয়তন কত এ কিউব। এবার আরেক জায়গায় মানটা বসিয়ে দেবো, এখানে আরেক জায়গায় মানটা বসিয়ে দেবো, কত হবে 1 ইন্টু 4/3 ইন্টু পাই ইন্টু a বাই 2 এর হোল কিউব বাই a কিউব। এটা ক্যালকুলেশন করলে কত হবে 0.52। তাহলে কি দেখতে পেলাম আমরা, এর প্যাকিং দক্ষতা মান কত 0.52, অর্থাৎ মোট অংশের, অর্থাৎ মোট যদি এক অংশ ধরি, মোট এক অংশের 0.5 অংশ, মানে প্রায় অর্ধেকের কাছাকাছি কণা দ্বারা অধিকৃত আছে, প্রায় অর্ধেকের কাছাকাছি কণা দ্বারা অধিকৃত আছে, আর বাকিটা অংশ ফাঁকা। দ্যাট মিন্স বাকিটা অংশ ভয়েড বা ফাঁকা হয়েছে। এটা হচ্ছে প্যাকিং, এটা হচ্ছে যে প্যাকিং দক্ষতা। অর্থাৎ একটা সিম্পল কিউবে ওই যে কণাটা আছে, সেই কণাটা তার ওই একক কোষের মোট আয়তনের প্রায় 52%, প্রায় 52% কি কণা দ্বারা অধিকৃত আছে, আর বাকি প্রায় 48% ভ্যাকেন্ট বা ফাঁকা আছে। নেক্সট আমরা চলে যাচ্ছি দেহকেন্দ্রিক ঘনকাকা একক কোষের প্যাকিং দক্ষতা নির্ণয়। একটু ছবিটা চেঞ্জ করবো আমরা এখানে, কারণ দেহকেন্দ্রিক ছবিটা একটু আলাদা হয়।
দেখুন একটু ছবিটা একটু আলাদা রকম করে আঁকতে হবে একটু। তার দেহকেন্দ্রিয় কেমন থাকে, কণাগুলি কৌণিক থাকে, দেহকেন্দ্র কেমন থাকে, কণাগুলো কৌণিক থাকে, আর একটা কণাগুলো কোথায় থাকে, দেহ কেন্দ্রে থাকে। কেমন আছি দেখো, এই কণাটা দেহ কেন্দ্রে আছে, এই দেখো। তাহলে ব্যাপারটা কেমন আছে, দুটো কৌণিক বিন্দুতে আছে আর একটা দেহ কেন্দ্রে আছে, মানে ব্যাপারটা এরকমই। ব্যাপারটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো, ব্যাপারটা এরকমই, ব্যাপারটা বোঝার চেষ্টা করো তোমরা। ব্যাপারটা কেমন না, এইখানে একটা আছে, তাহলে এই যে লাল চিহ্ন দিয়ে দেখাচ্ছি দেখো, এইখানে একটা আছে, এই লাল চিহ্ন দেখো, এইখানে একটা আছে আর এইখানে একটা আছে। তাহলে ছবিটা ভালো করে দেখো, এই দুটো অপোজিট প্রান্তে আছে, এইখানে একটা এইখানে একটা, আর এই দুটোকে যোগ করেছে মাঝের একটা কণা দিয়ে, জাস্ট এইরকমই আছে, এইখানে একটা আর এইখানে একটা। ক্লিয়ার হয়েছে ওটা? তাহলে এইভাবে ছবিটা আঁকা হয়েছে এখানে। তাহলে একটু ছবিটা একটু আমি অঙ্কন করে নিই একটু। এইটা এইটা, ছবিটা কেমন, এই ত্রিভুজটা যে তৈরি হয়েছে, এই ঠিক আছে, ওটা এরকমই ওটা হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে এই ভেতরের কণাটা আছে। দেহ কেন্দ্রের কণাটা, দেহ কেন্দ্রে যে কণাটা আছে সেই কণাটা, ঠিক আছে। আচ্ছা, কণার ব্যাসার্ধ আর বাহুর দৈর্ঘ্য এ। তাহলে প্রথম লেখাটা একই থাকবে, চিত্রানুসারে থেকে আমি কথাটা চেঞ্জ করে দিলাম। চিত্রানুসারে কি দেখতে পাচ্ছি, চিত্রানুসারে কি দেখতে পাচ্ছি আমি, চিত্রানুসারে চিত্রানুসারে কি দেখতে পাচ্ছি আমি, চিত্রানুসারে এসি সমান 4r, দেখো আর 2r আর, তাহলে এটা মোট অর্ধেক, এটা গোটাটা হলে কত 2r আর এটা r, তাহলে r 2r r মানে 4r। আবার দেখো এসি সমান হচ্ছে, যদি এটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে এসি সমান, যদি আমি এটা পুরোটা সমকোণী ত্রিভুজ ধরি, এ বি সি সমকোণী ত্রিভুজ ধরি, তাহলে এসি সমান √, এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে এ বি স্কয়ার মানে, এবি মানে দেখো, এবি মানে বাহু মানে এ স্কয়ার, আর বিসি মানে দেখো বর্গক্ষেত্রের কর্ণ মানে √2 ইন্টু বাহু মানে 2a স্কয়ার, অর্থাৎ হচ্ছে √3 ইন্টু এ। তাহলে এসি সমান কি পেলাম, √3 ইন্টু এ, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি বসাতে পারি, তাহলে √3 ইন্টু এ সমান 4r, আর সমান কত, আর সমান কত, √3/4 ইন্টু এ। একটা সম্পর্ক পেয়ে গেলাম, আর সমান √3/4 ইন্টু এ, তাহলে একই সম্পর্ক, এসি সমান 4r, আবার এসি সমান কত পেলে √3a, তাহলে √3a এখানে বসে দাও, তাহলে √3a সমান 4r, আর সমান √3/4 ইন্টু এ। যেমন আর সমান a/2 পেলে, আর সমান √3a/4 ইন্টু √3/4 ইন্টু √3/4 ইন্টু এ। এবার এখান থেকে আমি তার আয়তন পেয়ে যাই, অতএব প্যাকিং দক্ষতা সমান, তাহলে প্যাকিং দক্ষতা এখানে বের করে দিচ্ছি উপরে, জায়গাটা নেই বলে। প্যাকিং দক্ষতা সমান কত হবে, আচ্ছা বিসিসি কটা কণা আছে, বিসিসি কটা কণা আছে, দুটো কণা, আমরা আগের দিন বের করে দিয়েছিলাম, বিসিসি কটা কণা থাকে, দুটো কণা থাকে, 2 ইন্টু 4/3 পাই আর কিউব বাই এ কিউব, এ কিউবটা আছে একক কোষের আয়তন, তাহলে সমান 2 ইন্টু 4/3 পাই, আর যে কত মান বসাবো, আর যে কত √3/4 ইন্টু এ, √3/4 ইন্টু এ হোল কিউব বাই এ কিউব,
2 ইন্টু 4 3 পাই ইন্টু √3/4 ইন্টু a কিউব বাই a কিউব। এটা ক্যালকুলেশন করলে কত হবে 0.68। এটা ক্যালকুলেশন করলে কি লিখতে পাবো 0.68। অর্থাৎ অর্থাৎ ওই ক্লাসটি যদি মোট এক অংশ ধরি তার মধ্যে 0.68 পরিমাণ ওই কণা দ্বারা অধিকৃত আছে। তাহলে কতটা ফাঁকা আছে 0.32। অর্থাৎ শতকরা হিসেবে যদি ভাবি প্রায় 68% বা 68%ই কণা দ্বারা অধিকৃত আছে। তার আগেটা দেখছিলাম প্রায় নিয়ারলি 52%, মানে 52%ই কণা দ্বারা অধিকৃত আছে। আর এখানে দেখলাম কণাটা আরো বেশি অধিকৃত আছে, আর কত 68%, মানে আরো বেশি অধিকৃত হলো। তাহলে বিসিসিতে কণা আরো বেশি ছড়িয়ে আছে, মানে কণাটা আরো বেশি ছড়িয়ে আছে। ওকে, মানে ফাঁকা স্থানের পরিমাণটা অনেক কম। নেক্সট আমরা চলে যাচ্ছি পৃষ্ঠকেন্দ্রিক। পৃষ্ঠকেন্দ্রিক হচ্ছে এফসিসি। পৃষ্ঠকেন্দ্রিক আছে এফসিসি। একটু আমি ছবিটা চেঞ্জ করে নিই। এফসিসি মানে এফসিসি কথার অর্থ যে কোণাটা তলে আছে। আচ্ছা আমি যদি এই ছবিটা না তুলে এই ছবিটা তুলি, যে কোণাটা তলে আছে তার সব তল তুলে নিলে হয়ে যাবে। এই ছবিটা কেমন আছে, এইখানে একটা আছে, এইখানে একটা আছে, আরেকটা কেমন আছে, এইখানে একটা আছে। তাহলে দ্যাট মিন্স এফসিসি, তাহলে এ বি সি ডি, এই তাহলে দ্যাট মিন্স এটা হচ্ছে আর এটা বাহুর দৈর্ঘ্য এ। তাহলে এককোষের প্রতিটি ব্যাসার্ধ আর, বাহুর দৈর্ঘ্য এ, এককোষ আয়তন এ কিউব। চিত্রানুসারে এক্ষেত্রে দেখো এসি সমান 4r, এক্ষেত্রে দেখো এসি সমান 4r। আর এসি সমান কি না, এসি সমান এখানে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এসি এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এবি স্কয়ার মানে কত এ স্কয়ার, বিসি স্কয়ার মানে কত এ স্কয়ার। তাহলে কত হবে √2 ইনটু এ। তাহলে এখানে বসিয়ে দেই মানটা, তাহলে √2 ইনটু এ সমান 4r, আর সমান a/2, আর সমান a/2। তাহলে এখানে আবার একটা রিলেশন আর সমান a/2। তাহলে এফসিসি ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, এফসিসি ক্ষেত্রে সম্পর্কটা আছে আর সমান a/2। তাহলে সিম্পল ক্ষেত্রে দেখছিলাম আর সমান a/2, বিসিসির ক্ষেত্রে দেখলাম আর সমান √3a/4, এবং এফসিসির ক্ষেত্রে কত দেখলাম আর সমান a/2। তাহলে এবার প্যাকিং কত বের করি। দেখো আমরা জানি এফসিসি তে কটা কণা থাকে, 4টা কণা থাকে। তাহলে কণা দ্বারা অধিকৃত আয়তন কত হবে 4 × 4 3/3। সিম্পল কিউবে একটি কণা, বিসিসি তে দুটি কণা, এফসিসি তে 4টি কণা, তাহলে 4 × 4 3/3 বাই a কিউব। আর যে মানটা চেঞ্জ করে দেই, তাহলে এখানে কত a/2√2। এটা ক্যালকুলেশন যদি করো তাহলে কত হবে 0.7। তাহলে কি দেখতে পাচ্ছ প্রায় 74%, প্রায় 74%, মানে 74%, প্রায় 74% কণা দ্বারা অধিকৃত আছে। মানে কণাগুলো আরো বেশি ছড়িয়ে আছে, মানে আরো ফাঁকা স্থানের পরিমাণ অনেক কমে গেছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে সিম্পল কিউবের থেকে বিসিসি তে কণা সংখ্যা আরো বৃদ্ধি পেয়েছে এবং কণা দ্বারা অধিকৃত আয়তন বেড়ে গেছে। সেখান থেকে এফসিসি তে আরো কণা দ্বারা অধিকৃত আয়তন বেড়ে গেছে এবং কণাগুলো আরো ঘন বিন্যস্ত আছে। এইভাবে আমরা একটা একক কোষের কণাগুলোর বিন্যাস দেখাতে পারলাম। ওকে, এইভাবে আমরা একটা একক কোষে কণাগুলো কতটা পরিমাণ বিন্যাস থাকে সেটা ক্লিয়ার করলাম। নেক্সট আমরা চলে যাচ্ছি, একক কোষ যেহেতু আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে, নেক্সট আমাদের কাছে চলে যাচ্ছি আমরা একক কোষ যেহেতু ক্লিয়ার,
তাই নেক্সট আমরা চলে যাচ্ছি যেটা, সেটা হচ্ছে কেলাস। কারণ একক কোষ হয়ে গেছে, একক কোষের বারবার পুনরাবৃত্ত হলেই যেটা তৈরি হয় সেটা হচ্ছে কেলাস। তাই একক কোষ হয়ে যখন হয়ে গেছে আমাদের কাছে কমপ্লিট, তাই আমরা এখন যে বিষয়টা নিয়ে যাবো সেটা হচ্ছে কেলাস। প্রথম চলে যাই ক্লাসিফিকেশন অফ কেলাস বা কেলাসের শ্রেণী বিভাগ। প্রথমে চলে যাই কেলাসের শ্রেণী বিভাগ। একটা কেলাসকে উপস্থিত কণাগুলো সজ্জারীতির সাপেক্ষে একটা কেলাসকে আমরা 7 টাইপস বা 7 ভাগে ভাগ করতে পারি। কত হবে? 7 ভাগে। ঠিক আছে। নাম্বার ওয়ান হচ্ছে তাকে বলা হয় ঘনক আকার, কিউবিক স্ট্রাকচার, ঘনক আকার, যেখানে তার ইন্টারসেপ্ট মিন্স অন্তর্খণ্ড। ব্যাপারটা কি রকম ডিস্টেন্স? ধরো এই একটা কেলাস যেটা ত্রিমাত্রিক তলে ছড়িয়ে আছে, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ, তাহলে এটাকে বলা হচ্ছে এ, এটাকে বলা হয় বি, এটাকে বলা হয় সি। এটা জিরো বিন্দু, এটা ও এ, এটা ও বি, এটা ও বি সি। আর একটা কেলাস যখন ত্রিমাত্রিক তলে ছড়িয়ে থাকে তখন সে এক্স অক্ষকে মূলবিন্দু থেকে যে দূরত্বে ছেদ করে তাকে বলা হয় ইন্টারসেপ্ট বা অন্তর্খণ্ড। সেটা কত? এ। ওয়াই কে যে অক্ষে ছড়িয়ে থাকে তাকে বলা হয় বি, আর জেড কে যে দূরত্ব ছেদ করে বা যত দূরত্ব পর্যন্ত সে ছড়িয়ে থাকে তারপরে সি। আবার বলছি যে কোন একটা কেলাস যখন সেটা একটা ত্রিমাত্রিক তলে বিন্যাস থাকে, যেমন আমার একটা বাড়ি, আমার বাড়িতে দেখো দৈর্ঘ্য একটু আছে, প্রস্থে আছে, উচ্চতায় আছে, তাহলে এটাও ঠিক এরকমই দৈর্ঘ্য কিছুটা দূরত্ব আছে। আমার বাড়িটা কি ইনফিনিটিভ দূরত্ব পর্যন্ত দৈর্ঘ্য আছে? আমার বাড়িটা কি প্রস্থে ইনফিনিটিভ দূরত্ব পর্যন্ত আছে? না আমার বাড়িটা উচ্চতা ইনফিনিটিভ পর্যন্ত চাঁদ পর্যন্ত আছে? নিশ্চয়ই নয়। প্রত্যেকের ঘরের একটা নির্দিষ্ট দৈর্ঘ্য থাকে, নির্দিষ্ট প্রস্থ থাকে, নির্দিষ্ট উচ্চতা থাকে। ধরে নিচ্ছি এটা একটা সেরকমই বাড়ি যেখানে তার দৈর্ঘ্যটা হচ্ছে অর্থাৎ এক্স অক্ষ বরাবর তার দূরত্ব হচ্ছে ও এ, তাকে আমি এ অক্ষতে প্রকাশ করি, একে বলা হয় ইন্টারসেপ্ট বা অন্তর্খণ্ড। ঠিক একইভাবে ওয়াই অক্ষকে সে বি বিন্দু ছেদ করেছে, মানে বি বিন্দু পর্যন্ত সে বিস্তৃত, তাকে বলা হয় বি ও বি, যেটা নাম বি। এবং সি জেড অক্ষকে সে সি বিন্দু ছেদ করেছে এবং সেটা হচ্ছে ও সি, ও সি কে আমি বলছি সি, একে বলা হয় সি বিন্দু ইন্টারসেপ্ট বা অন্তর্খণ্ড। এবং অ্যাঙ্গেলটা হচ্ছে এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা, এটা হচ্ছে গামা। আলফা বিটা গামা, আলফা বিটা গামাকে বলা হয় অন্ত অক্ষীয় কোণ, মানে অক্ষগুলোর মধ্যেকার কোণ, তাকে বলে অন্ত অক্ষীয় কোণ। তাদের সঙ্গে তারা কি কি? আলফা বিটা গামা। এই আলফা বিটা গামা এবং এবিসির সাপেক্ষে একটি কেলাসকে আমরা 7 ভাগে ভাগ করেছি। ফার্স্ট হচ্ছে ঘনক আকার, যেখানে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি এবং আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা ইকুয়াল টু 90 ডিগ্রি। অর্থাৎ অর্থাৎ আমি যদি একটা एग्जांपल দেই, দ্যাট মিন্স দেখো দ্যাট মিন্স এটা তাহলে দেখো এর দৈর্ঘ্য যতটা, একটু ভালো করে দেখো, এর দৈর্ঘ্য যতটা এক্স অক্ষ, এর ওয়াই অক্ষ, এর জেড অক্ষ, সবগুলো অক্ষ দেখো সমান। এক্স ধরো এই যে বিন্দুটা, এই লাল বিন্দুটার কথাই ভাবো তোমরা, ধরো এটা এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষ যতটা দেখো, এটা ধরো ওয়াই অক্ষ যতটা দেখো জেড অক্ষ, তাহলে তিনটে অক্ষই সমান। তাহলে এ বি সি, এ বি সি তিনটেই সমান, ঠিক আছে। এবং এটা হচ্ছে আলফা, এটা বিটা, এটা গামা, সবগুলো অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে সেটাকে বলা হয় সিম্পল কিউবিক, দ্যাট মিন্স এটা হচ্ছে সিম্পল কিউবিক। ওকে, এটা হচ্ছে সিম্পল কিউবিক। নাম্বার টু হচ্ছে সিম্পল কিউবিক হয়ে গেল, সিম্পল কিউবিক বা সরল ঘন আকার। নাম্বার টু হচ্ছে অর্থরম্বিক। নাম্বার টু হচ্ছে অর্থরম্বিক, যেক্ষেত্রে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, কিন্তু আলফা ইকুয়াল টু বিটা 90 ডিগ্রি, গামা হচ্ছে আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা নট ইকুয়াল টু 90 ডিগ্রি। আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা নট ইকুয়াল টু 90 ডিগ্রি। নাম্বার টু হচ্ছে অর্থরম্বিক নয়, রম্বোহেড্রাল। সেক্ষেত্রে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, কিন্তু আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা নট ইকুয়াল টু
90 ডিগ্রি রম্বহেড্রাল। নাম্বার 3 হচ্ছে টেট্রাগোনাল। নাম্বার 3 হচ্ছে টেট্রাগোনাল। টেট্রাগোনাল টেট্রাগোনাল হচ্ছে a ইকুয়াল টু b নট ইকুয়াল টু c, কিন্তু আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা ইকুয়াল টু 90 ডিগ্রি। নাম্বার 4 হচ্ছে হেক্সাগোনাল। হেক্সাগোনাল হচ্ছে a ইকুয়াল টু b নট ইকুয়াল টু c, কিন্তু আলফা ইকুয়াল টু বিটা 90 ডিগ্রি, গামাটা 120 ডিগ্রি। নাম্বার 5 হচ্ছে অর্থরম্বিক। অর্থরম্বিক মনোক্লিনিক। হ্যাঁ, অর্থরম্বিক। অর্থরম্বিক হচ্ছে a ইকুয়াল নট ইকুয়াল টু b নট ইকুয়াল টু c, আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা ইকুয়াল টু 90 ডিগ্রি। নাম্বার 6 হচ্ছে মনোক্লিনিক। a not equal to b not equal to c, কিন্তু আলফা ইকুয়াল টু বিটা 90 ডিগ্রি, আলফা ইকুয়াল টু বিটা 90 ডিগ্রি, আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল 90 ডিগ্রি, গামাটা নট ইকুয়াল টু 90 ডিগ্রি। নাম্বার 7 লাস্ট ট্রাইক্লিনিক। লাস্ট হচ্ছে ট্রাইক্লিনিক, যার কাছে a not equal to b not equal to c, আলফা not equal to বিটা not equal to গামা not equal to 90 ডিগ্রি। এই হচ্ছে যে একটা ক্লাসের শ্রেণী বিভাগ। এই হচ্ছে একটা ক্লাসের শ্রেণী বিভাগ। তারপর একটা মনে রাখার খুব সোজা উপায় আছে। আমাদের পরীক্ষায় এখান থেকে ভিভিআই একটা মাস্ট কোশ্চেন পাবে, 1 এমসিকিউ এখান থেকে পাবে। 1 এমসিকিউ এই জায়গা থেকে প্রত্যেকে পাবে, তাই অবশ্যই এই জায়গাটাকে খেয়াল রাখতে হবে। ভিভিআই এই জায়গাটা 1 এমসিকিউ এখান থেকে মাস্ট আমরা পাবোই, ক্লিয়ার করে তাই রাখতে হবে। দেখো ওটা বুঝলেই তোমরা দেখতে পাবে। মনে রাখা সহজ। দেখো এখানে দেখো প্রথম দুটো, তারপরে দুটো, তারপরে দুটো। প্রথম দুটো দেখো a ইকুয়াল টু b ইকুয়াল টু c, a ইকুয়াল টু b ইকুয়াল টু c, অর্থাৎ দুটো করে সমান, a ইকুয়াল টু b ইকুয়াল টু c ইকুয়াল টু b ইকুয়াল টু c। কিন্তু এইখানটা একটু চেঞ্জ, দেখো আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা ইকুয়াল টু 90 ডিগ্রি, এটাতে আলফা ইকুয়াল টু ইকুয়াল টু গামা নট ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে ঘনকাকার এবং হচ্ছে কি রম্বহেড্রালের মধ্যে ফারাকটা। আবার দুটো দেখো টেট্রাগোনাল হেক্সাগোনাল, দুজনে দেখো সমান, a ইকুয়াল টু b নট ইকুয়াল টু c, এর a ইকুয়াল টু b নট ইকুয়াল টু c, কিন্তু দেখো এইখানটা চেঞ্জ হচ্ছে। আবার দেখো দুটো দেখো অর্থোগোনাল মনোক্লিনিক, a নট ইকুয়াল টু b নট ইকুয়াল টু c, a নট ইকুয়াল টু b ইকুয়াল টু c, এইখানটা একটু চেঞ্জ হচ্ছে। কিন্তু লাস্টের ট্রাইক্লিনিকটা দেখো কোনো কিছু দেখা যাবে না, সবই আলাদা, a নট ইকুয়াল টু b নট ইকুয়াল টু c, আলফা নট ইকুয়াল টু বিটা নট ইকুয়াল টু গামা নট ইকুয়াল টু 90 ডিগ্রি। এই জন্য ট্রাইক্লিনিককে বলা হয় সবচেয়ে বেশি অপ্রতিসম ক্রিস্টাল। এই জন্য ওটাকে বলা হয় সবচেয়ে বেশি অপ্রতিসম ক্রিস্টাল, যার কোনো কিছু ঠিক নেই, সবকিছু নট ইকুয়াল টু, একে বলা হয় অপ্রতিসম ক্রিস্টাল। এটাকে এই জন্য আমরা বলি অপ্রতিসম ক্রিস্টাল বা অপ্রতিসম কেলাস, একে বলা হয় আমরা অপ্রতিসম ক্রিস্টাল বা অপ্রতিসম কেলাস বলি। এটাকে বলি অপ্রতিসম ক্রিস্টাল বা অপ্রতিসম কেলাস। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের ক্লাসের শ্রেণীকরণ বা ক্লাসের শ্রেণীবিভাগ। নিশ্চয়ই বুঝতে গেছে প্রত্যেকে? এটা হচ্ছে ক্লাসের শ্রেণীকরণ বা ক্লাসের শ্রেণীবিভাগ। নেক্সট আমরা যেটা যাবো যে বিষয়ে, সেটা হচ্ছে ক্লাসের শ্রেণীকরণকে আবার ভাগ করা ছিল, নতুন যে ভাগটা হয়েছিল সায়েন্টিস্ট ব্রাভেস, তাই ওকে নাম দিয়েছিলেন ব্রাভেস ল্যাটিস। সায়েন্টিস্ট ব্রাভেস কিসের উপর নির্ভর করে ভাগ করেছিলেন? তাহলে ব্রাভেস ক্লাসের শ্রেণীবিভাগ, ব্রাভেস ক্লাসের শ্রেণীবিভাগ। তাহলে কিভাবে ভাগ করেছেন তিনি? না এই যে 7টি ক্লাস পেলাম আর 4টি যে একক কোষ পেয়েছি, 7টি ক্লাস আর 4টি একক কোষকে তিনি একসঙ্গে মিশিয়ে দিয়েছেন। 7টি ক্লাস 4টি একক কোষকে একসঙ্গে মিশিয়ে তিনি ক্লাসকে প্রায় 14টি ভাগে ভাগ করেছেন। তাহলে ব্রাভেস অনুযায়ী ক্লাস শ্রেণীবিভাগে কত? 14টি ক্লাস পাওয়া গেছে। ঠিক আছে, 14টি ক্লাস। তাহলে কিসের সাপেক্ষে তিনি 14টি ক্লাস করেছেন? না 7টা ক্লাসের শ্রেণীকরণ এবং 4টা ইউনিট সেল বা 4টা কোষের সাপেক্ষে নির্ভর করে ব্রাভেস 14টি ক্লাসের নাম দিয়েছেন, তাকে বলে ব্রাভেস ক্লাসে 14টি ক্লাস পাওয়া গেছে। ঠিক আছে, 14টি। তার মধ্যে তিনি সিম্পল কিউবিকে রেখেছেন 7টি ক্লাস, সিম্পল কিউবিকে রেখেছেন 7টি। ঠিক আছে, বিসিসিতে রেখেছেন তিনি 2টি, 7 2 9টি, আর কত আছে 9 হলে 7 2 9 না সরি 3টি, বিসিসি রেখেছেন 3টি, আর হচ্ছে এফসিসি আর ইসিসি তে তিনি রেখেছেন 2টি করে।
এটা মনে রাখা খুব ইজি আছে। এখানে আমরা মনে রাখি কি সরল ঘনকাকার 7 সরল ঘনকাকার ভালো করে মনে রাখার চেষ্টা করো। সরল ঘনকাকার 7 দেহকেন্দ্রিক 3টি, আর দেখো এফসিসি মানে পৃষ্ঠকেন্দ্রিক আর ইসিসি মানে প্রান্তকেন্দ্রিক। তার পৃষ্ঠতে প, প্রান্ততে প, পৃষ্ঠ প, প্রান্ত প, পয়ে 2 পয়ে 2, দেখো 2 পয়ে 2। তারপর মনে রাখা খুব সোজা। সরল ঘনকাকার 3টি, দেহকেন্দ্রিক সরল ঘনকাকার 7টি, দেহকেন্দ্রিক 3টি আর 2 পয়ে 2। 2 পয়ে 2 মানে পৃষ্ঠকেন্দ্রিকে 2টো আর প্রান্তকেন্দ্রিকে 2টো। এইভাবে ব্রাভেস 14টি ক্লাসকে এইভাবে ব্রাভেস ল্যাটিস এইভাবে ভাগ করেছে 7 3 2 2। ক্লিয়ার? এই হচ্ছে ব্রাভেস তত্ত্ব অনুযায়ী ব্রাভেস ক্লাসের শ্রেণীকরণ। এবার আমি চলে যাচ্ছি যে ওই একক কোষগুলো যখন বারবার পুনরাবৃত্ত হয়ে এই ক্লাসটা তৈরি করেছে, তখন ওই ক্লাসের মধ্যে ঘনত্বের কি সমস্যা দেখা যাচ্ছে বা ঘনত্বের কি রকম প্রভাব পড়ছে। তাই আমরা এখন যেটা বের করব সেটা হচ্ছে ক্লাসের ঘনত্ব নির্ণয়। এখন আমরা যেটা বের করব সেটা হচ্ছে ক্লাসের ঘনত্ব নির্ণয়। ক্লাসের ঘনত্ব নির্ণয় আমাদের এখন যেটা বের করার বিষয় হচ্ছে একটা ক্লাসের কিভাবে আমরা ঘনত্ব বা ডেনসিটি নির্ণয় করব। ধরে নিচ্ছি, ধরলাম একটি ক্লাসে জেড সংখ্যক কণা উপস্থিত। ধরলাম একটা ক্লাসে জেড সংখ্যক কণা আছে এবং এর পারমাণবিক ভর সমান m। ধরলাম একটি ক্লাসে জেড সংখ্যক কণা আছে এবং এর পারমাণবিক ভর কত? m। এবং ওই ক্লাসে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান a। তাহলে কি কি ধরলেন? একটা ক্লাসে জেড সংখ্যক কণা উপস্থিত এবং তার পারমাণবিক ভর সমান m ধরা আছে। ওই ক্লাসে পারমাণবিক ভরটা m ধরা আছে এবং ওই ক্লাসে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? a ধরা আছে। অতএব ক্লাসের আয়তন সমান কত হবে? ক্লাসের আয়তন সমান হবে a কিউব। ক্লাসের আয়তন সমান হবে a কিউব। ক্লাসে প্রতিটি কণার ভর কত হবে? প্রতিটি কণার ভর কত হবে? তাহলে পারমাণবিক ভর হচ্ছে m। তাহলে একটা কণার ভর কত হয়? না পারমাণবিক ভর বাই অ্যাভোগাড্রো সংখ্যা, তাহলে m বাই n। তাহলে একটা ক্লাসে প্রতিটি কণার ভর কত হবে? m বাই n। কি করে m বাই n বললাম? না তার পারমাণবিক ভর কত? m। পারমাণবিক ভর কত? m। তাহলে m টা মানে কি? অ্যাভোগাড্রো সংখ্যক কণার ভরকে তো m বলা হয়। তাহলে প্রতিটি কণার ভর কত হবে? না m বাই n। মানে অ্যাভোগাড্রো সংখ্যাতে ভাগ করলেই একটা কণার ভর পাওয়া যাবে। এবার এখানে কতগুলো কণা আছে আমি ধরেছি? না এখানে এখনই বলেছি এখানে জেড সংখ্যক কণা আছে। তাহলে অতএব জেড সংখ্যক কণার ভর কত হবে? জেড সংখ্যক কণার ভর কত হবে? মানে ক্লাসের ভর কত হবে? না জেড ইন্টু এম বাই এন। জেড ইন্টু এম বাই এন। অতএব ক্লাসের ঘনত্ব সমান কত হবে? ঘনত্ব সূত্র কি জানি? ভর বাই আয়তন। ভর পেয়ে গেছি আমরা কত? এম জেড বাই এন বাই ক্লাসের আয়তন একই। এটাই হচ্ছে ক্লাসের ঘনত্ব। এইভাবে আমরা একটা ক্লাসের ঘনত্ব পরিমাপ করতে পারি। এইভাবে আমরা একটা ক্লাসের ঘনত্ব পরিমাপ করতে পারি। ক্লিয়ার হয়েছে? তাহলে আজকে আমরা ক্লাসের ঘনত্ব পরিমাপ পর্যন্ত রাখলাম। অর্থাৎ আমাদের মোটামুটি একক কোষ এবং ক্লাস সম্বন্ধে একটা মোটামুটি আইডিয়া হয়েছে। এরপরে আমাদের কাজ হবে বা আমরা নেক্সট ডেটে আলোচনা এটা করব যে একটা একক কোষ কিভাবে বারবার মাল্টিপ্লাই হয়ে ওই বৃহদাকার ক্লাস তৈরি করছে, অর্থাৎ তার গঠন সজ্জা রীতি নিয়ে আমরা নেক্সট ডেটে আলোচনা করব। ঠিক আছে, আজকে এতটা মনে থাকলো। নেক্সট ডেট আবার দেখা হবে।